এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে আমন্ত্রিত পেশাজীবী সুধীবৃন্দ এবং অতিথিবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সময় মাত্র 2 মিনিট, বেশি কথা বলা যাবে না। আর কি কথা বলবো, আমার পূর্ববর্তী বক্তারা ছবি বলে গেছে, নতুন করে কিছু রিপিট করতে চাই না। আমি আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। আমি আবার পুরনো লোক, 3 বার স্বাধীন হলাম। একবার ব্রিটিশ আমল থেকে, একবার পাকিস্তান থেকে, আবার এখন স্বৈরাচারী গোষ্ঠীর কাছ থেকে। এই তৃতীয় প্রজন্মের বাসিন্দা আমি। আমার অনেক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা বলতে গেলে সময়ের দরকার, যেহেতু সময় সংকীর্ণতা রয়ে গেছে, আমি বিশেষ বলবো না। সেই পাকিস্তান আমল থেকে শুরু করি। 1962-তে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসছি, তখন শিক্ষা আন্দোলন শুরু হলো। সেই শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ আন্দোলন, 71 সালে স্বাধীনতা আন্দোলন, এই সমস্ত কিছু দেখে গেছি। তারপর 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম। তারপরে আমাদের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার হতে গেল। দেশ তখন 2টি ভাগে বিভক্ত হয়ে গেল, একটা মুক্তিযুদ্ধের পক্ষ আর একটা বিপক্ষ। এই প্রসঙ্গে একটু কথা বলি। 1990-তে আমি জাপানে পোস্ট ডক্টরাল ডিগ্রি করতে যাই। ওইখানে আমাদের সাথে এক সহকর্মী বন্ধু ছিল ভিয়েতনাম। তো সেই ভিয়েতনামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি, ওর ব্যাকগ্রাউন্ড ছিল কর্নেল, আর্মির কর্নেল ছিল। ভিয়েতনাম আমেরিকান যুদ্ধের একজন সেনানী, এবং তার পদবি ছিল কর্নেল। আমি একদম, কর্নেল তুমি কিভাবে কৃষি বিভাগের ডাইরেক্টর হবে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টর? তখন আমার মনে হয় আমি নিজে ব্যক্তিগতভাবে একজন কৃষিজীবী, কৃষি পরিবারের সন্তান, একজন কৃষিজীবী। আমার প্রশ্ন হলো যে তুমি কিভাবে ডাইরেক্টর হলো? তো যা দেখো, আমরা তো 25 বছর যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি, আর তোমরা যুদ্ধ করছো মাত্র 9 মাস। এই 9 মাসের মধ্যে অনেক কিছু তোমরা হারিয়ে গেছে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা, অনেক দিনের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা সব ভুলে গেছি। কে মুক্তিযুদ্ধের আর স্বাধীনতার পক্ষে ছিল, কে আমেরিকার পক্ষ ছিল, কে ভিয়েতনামের পক্ষ ছিল, এই সমস্ত পক্ষ আমরা ভুলে গিয়ে আমরা এখন দেশ গড়ার কাজ লেগেছি। তো আপনারা সবাই জানেন যে পৃথিবীর হাইয়েস্ট জিডিপি ছিল ভিয়েতনাম। তাদের 9% হয়ে গেছে। 9% আর কি, তারা চীন এবং আমেরিকা সব দুনিয়ার সমস্ত উন্নত বিশ্বকে ছাড়িয়ে গেছে। একটি মাত্র কারণে তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল, কে স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে ছিল না। তো আমরা এই ক্ষেত্রে যদি একটু সামান্য লেসন নিয়ে আমরা সামনে এগিয়ে যাই, আমার মনে হয় আমাদের সময় আসছে। এখন আমরা যেহেতু 3 বার স্বাধীনতা লাভ করছি, এখন এবার কে স্বাধীনতা করছে? কোনো আর্মি বা সশস্ত্র বাহিনী না, বিমান কামান না, শুধু ছাত্র আর জনতা। তারা নিরস্ত্র মানুষ ছিল, ছোট্ট লাঠি নিয়ে, গাছের ডাল দিয়ে তারা এই স্বাধীনতা নিয়ে আসছে। এটারই সুফল আমরা ভোগ করতে যাচ্ছি, এবং আমরা আজকে এটা বিজয়, অনেকেই বলছেন যে এটা বিজয় দিবস হিসাবে উদযাপন করছি। তো আমি বেশি বলবো না, আমি একজন শিক্ষাবিদ হিসাবে একটু বলবো শিক্ষার অবস্থাটা কি। আপনারা একটু বলেন যে এই 81-এর পরের থেকে আর শিক্ষার ব্যবস্থা কি হয়ে গেছে, বর্তমানে কি আছে?
এখন আমাদের সময় আসছে শিক্ষাকে পুনর্গঠিত করা। শিক্ষা মানে প্রাইমারি লেভেল থেকে এফতেদায়ী থেকে বা মানে আলিয়া মাদ্রাসা থেকে আরম্ভ করে সবাই মাদ্রাসা শিক্ষাটাকে কিন্তু অনেকেই অবমূল্যায়ন করে। এটা ঠিক না। সত্যিকারের মানুষ হতে গেলে, আল্লাহর দিনদার হতে গেলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে। এবং মাদ্রাসা শিক্ষা আর কি মানুষকে মানুষ করতে বেশি সাহায্য করে, সব শিক্ষাই করে। তো এই জন্য আমি আধুনিক শিক্ষার সাথে সাথে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায় করতে হবে। এবং প্রাইমারি থেকে শুরু করে মানে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং তৃতীয় থার্ড জেনারেশন যেটা তার কি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটাকে ডেলি সাজাতে হবে। কাজে শিক্ষার সাথে আমরা যারা মানে সম্পৃক্ত, আমাদের এই জিনিসটা দেখতে হবে। এখন আমরা প্রাইমারি স্কুলে শিক্ষার বইয়ে কি পাই? দৈনিক জীবনতে একটা কলাম ওঠে কারিকুলাম সম্পর্কে। এই কলামটা একটু করে আপনারা করবেন। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এই তৃতীয় প্রজন্মের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত করি। যারা আজকে হাসপাতালে